আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, উইদিন 1 উইক আমাদের টার্ম 1 অনলাইন ভার্সনের টার্ম 1 পরীক্ষাটা শুরু হবে। তো আজকে এই টার্ম 1 পরীক্ষা শুরু হওয়ার আগে শেষ ক্লাস, আমার ফিনান্সের শেষ ক্লাস আজকে হচ্ছে। তো আমি তোমাদেরকে বলেছি যে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব, এই টপিকের গাণিতিক সমস্যাগুলো প্রায় পরীক্ষায় আসে। তবে তার আগে আমি একটু দেখে নিই যে আজকে আমার সাথে কে কে ক্লাসে জয়েন করেছো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই আমার সাথে ক্লাসে জয়েন করে ফেলেছো। তো হু হ্যাভ জয়েন্ট in my class, just share this class in your own wall and please write down your college class roll in the comment section, and if you have any queries, feel free to write down in the comment section. After the ending of this class, I will try to solve your question in a better way. তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করে দাও এবং যারা যারা আমার সাথে ক্লাসে জয়েন করেছো একটু রোলগুলো লিখে দাও। আমিও ক্লাসগুলো একটু আমার ওয়ালে লিখে শেয়ার করে দিচ্ছি। বিভিন্ন পেজ আছে আমাদের কলেজের পেজ, বিভিন্ন পেজ। আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব, রাইট? এবং আজকের ক্লাসটি থেকে তোমরা শিওর হইতে পারো যে একটা পরীক্ষা, ইনশাল্লাহ পরীক্ষা আমি দেব। সামনে যে আমাদের পরীক্ষা আসতেছে, ওই পরীক্ষা ইনশাল্লাহ ইউ মাস্ট গেট 1 কোশ্চেন ফ্রম টুডেস লেকচার। ডেফিনেটলি আমি এটা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ক্লাসগুলো একটু শেয়ার করে দাও শিক্ষার্থী বন্ধুরা। আমি কিন্তু শেয়ার করা শুরু করেছি। অবশ্যই তোমরা রোল নাম্বারগুলো লিখে দাও, কারা কারা আমাদের সাথে জয়েন করেছো, নাম সহ লিখে দিতে পারো, আরও ভালো হয়। অনেকেই আমাকে ক্লাসে জয়েন করেছে আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হবে, কারণ আমাদের গাণিতিক সমস্যা যে প্রশ্নগুলো প্রায় আমাদের পরীক্ষায় এসে থাকে, স্পেশালি বোর্ড কোশ্চেন। তোমরা যদি বোর্ড কোশ্চেন রিসার্চ করো, বিগত পরীক্ষায় আসা যে কোশ্চেনগুলো আছে, দেখবা ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের এই বার্ষিকী থেকে আসে। অর্থাৎ আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, সমান নগদ প্রবাহ বা বার্ষিকী, এটা নিয়ে আমাদের আজকের আলোচনা। তো তোমরা ইতিমধ্যে জেনে ফেলেছো যে অনেকেই আমাকে সালাম দিয়েছে। তরনা ওয়ালাইকুম আসসালাম, নাহিদ হাসান ওয়ালাইকুম আসসালাম, প্রত্যয় ওয়ালাইকুম আসসালাম, সিয়াম ভালো আছি। অনেকেই আমার সাথে আজকে জয়েন করেছে, অনেকেই আজকে আমাদের ক্লাসে জয়েন করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কিন্তু অলরেডি এই অধ্যায়ের 2 ধরনের নগদ প্রবাহের কাহিনী আমরা শিখেছি। আমরা বলেছি যে আমরা এই অধ্যায়ে হয় বর্তমান মূল্য নির্ণয় করব অথবা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, এবং এই বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু নির্ণয় করার ক্ষেত্রে যেই 3টা নগদ প্রবাহের কাহিনী আমাদেরকে জানতে হবে, 3 ধরনের নগদ প্রবাহের কাহিনী, যার ভিতরে আমরা 2টা কাহিনী অলরেডি শিখে ফেলেছি। অর্থাৎ একটা হলো এককালীন নগদ প্রবাহ, আর একটা হলো মিশ্র বা অসমান নগদ প্রবাহ। এগুলো আমরা শিখে ফেলেছি। অনেকেই আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছে। আমার এক সহকর্মী কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুলের সাবিকুন নাহার ম্যাডাম, ধন্যবাদ আপনাকে। অনেকেই বাহিরের অনেকেও জয়েন করেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, যেটা আমি বলতেছিলাম তোমাদেরকে যে আমরা এই যে নগদ প্রবাহের যে কাহিনীগুলো, 3 ধরনের নগদ প্রবাহের যে কাহিনী আমরা জানি, একটা হলো এককালীন নগদ প্রবাহ, একটা হলো মিশ্র বা অসমান নগদ প্রবাহ। এই 2টা কিন্তু আমরা শিখে ফেলেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা শিখেছি যদি এম থাকে, অর্থাৎ চক্রবৃদ্ধি সংখ্যা যদি বছরে একাধিকবার থাকে, হাউ ক্যান উই ডিটারমাইন রেট অফ ইন্টারেস্ট, হাউ ক্যান উই সলভ পিবি অ্যান্ড এফবি, এগুলো আমরা শিখেছি। আমরা এফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করা শিখেছি, আমরা মিশ্র নগদ প্রবাহ শিখেছি, সবই শিখেছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হলো সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। এবং আজকের ক্লাসটা আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাস থেকে আমরা বার্ষিকী বা সমান নগদ প্রবাহের মাধ্যমে কিভাবে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে সেটা ইনশাল্লাহ আমরা সমাধান করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমি
এই সমান নগদ প্রবাহ বা বার্ষিকী কি সেটা বোঝার জন্য আমি তোমাদেরকে প্রথমেই হালকা একটা টাচ দিচ্ছি। আমি আশা করি যে ইতিমধ্যে তোমরা এটা বুঝে ফেলেছো, তারপর আমি টাচ দিচ্ছি। ধরো তুমি আগামী 4 বছর ব্যাংকে 5,000 টাকা করে জমা দিবে। তুমি কি করবে? আগামী 4 বছর ব্যাংকে 5,000 টাকা করে জমা দেবে। 5,000 টাকা করে, তার মানে ইচ অফ দ্য ইয়ার ইউ মাস্ট ডিপোজিট অর ইউ মাস্ট সেভ ইন দ্য ব্যাংক অ্যামাউন্ট 5,000 টাকা, অর্থাৎ প্রতি বছরই তুমি 5,000 টাকা করে জমা দেবে। তাহলে প্রথম বছরে তুমি 5,000 টাকা জমা দিলে, দ্বিতীয় বছরও তুমি এই সেম 5,000 টাকাই জমা দিলে, তৃতীয় বছরও তুমি কি সেম 5,000 টাকা জমা দিলে, চতুর্থ বছরও সেম তুমি এই 5,000 টাকাই ব্যাংকে জমা দিলে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে তুমি প্রতি বছর 5,000 টাকা করে ব্যাংকে জমা দিলে, দেখো এখানে কিন্তু টাকার পরিমাণটা সমান। দেখো প্রত্যেক বছর টাকার পরিমাণটা কি সমান, প্রতি বছরই তুমি টাকাটা সমানভাবে জমা রাখতেছো। তোমাদের গার্জিয়ানদের ভিতরে, অর্থাৎ তোমাদের বাবা মা অনেকেই আছে যারা দেখবা ডিপিএসে টাকা রাখে, ডিপোজিট পেনশন স্কিম। ডিপিএস মানে হলো একটা সমান টাকা, ব্যাংকে তুমি একটা সমান টাকা প্রতি মাসে বা প্রতি বছরে জমা রাখবে। আবার অনেকে দেখবা পেনশনে টাকা পায়, অর্থাৎ চাকরি শেষ এখন সে পেনশন পাচ্ছে। পেনশনটা কি? পেনশনও কিন্তু একটা সমান টাকা তাকে প্রতি বছরই যেখানে সে চাকরি করেছিল ওই প্রতিষ্ঠান থেকে তাকে দেওয়া হবে। তাহলে আমরা যদি বলি যে এই যে ডিপিএসের কথা বললাম বা পেনশনের কথা বললাম, এই দুইটা ক্ষেত্রেই আমাদের টাকাটা কি সমানভাবে পাচ্ছি বা সমানভাবে রাখতেছি। ঠিক এইটার মতো দেখো, তুমি আগামী 4 বছর যে ব্যাংকে টাকা রাখবে 5,000 টাকা করে, 5,000 টাকা করে, 5,000, 5,000, 5,000, এখানেও দেখো এটা কি সমান। তার মানে আমরা বলতে পারি এই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বা অ্যানুইটি বলে। নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বা অ্যানুইটি বলে। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু পরীক্ষা করি, দেখি বার্ষিকীর কনসেপ্টটা তোমরা আসলে বুঝতে পারো কি না। আমি একটু তোমাদেরকে পরীক্ষা করব আসলে তোমরা বার্ষিকীর কনসেপ্টটা বুঝতে পেরেছো কি না। আমি এখানে একটু চেঞ্জ করে দেই তোমাদের যাতে পরীক্ষাটা আমি নিতে পারি। আচ্ছা, তোমরা এখন বলবা যে এইটা কি বার্ষিকী হয়েছে কি না। তুমি আগামী 2 বছর 5,000 টাকা করে, চতুর্থ বছর এবং ষষ্ঠ বছর আবারও 5,000 টাকা করে ব্যাংকে জমা রাখলা, এটা কি বার্ষিকী হবে কি না? যদি হয় কমেন্ট সেকশনে লিখে দাও জি স্যার এটা হবে। যদি না হয় তাহলে কমেন্ট সেকশনে লিখে দাও যে স্যার এটা বার্ষিকী হবে না। কেন হবে না কাইন্ডলি সেটাও তুমি কমেন্টসের সাথে সাথে লিখে দাও। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও রিপিট করছি, তুমি আগামী 2 বছর 5,000 টাকা করে ব্যাংকে জমা রাখলা, আবার চতুর্থ এবং ষষ্ঠ বছরও গিয়েও 5,000 টাকা করে ব্যাংকে জমা রাখলা। Is it annuity or not? If your answer is annuity, just write down in the comment section, yes sir it's a annuity. Or if it's not a annuity, write down your answer in the comment section, no sir this is not a annuity. And also write why this is not annuity, why it is not called annuity. রাইট ডাউন ইয়োর এক্সপ্লেনেশন ইন এ ব্রিফ, খুব সংক্ষেপে এটা লিখে দাও যে অ্যানুইটি কেন হবে না। আমাদের সামনে অ্যান্সার চলে আসছে। ফিরোজা অদিতি লিখেছে যে স্যার এটা অ্যানুইটি হবে। হাবিবুল্লাহ লিখেছে না। সুমাইয়া লিখেছে জি না স্যার এটা হবে না। সুমাইয়া আফরিন বিথি সেও লিখেছে হবে না। অনেকেই লিখেছো যে স্যার এটা অ্যানুইটি হবে না, আবার অনেকে লিখেছো স্যার এটা অ্যানুইটি হবে। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে বলেছি যে কেন হবে না, নায়ের দলে যারা তারা একটু বেশি কষ্ট করবা, কেন না সেটার ব্যাখ্যা লিখবা। তর্না লিখেছে না এটা হবে না, খান ফারদিন লিখেছে না এটা হবে না। হ্যাঁ, অনেকেই লিখেছো না, তার মানে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। আর তার মানে আসলেই কিন্তু এটা অ্যানুইটি, এটা বার্ষিকী হবে না, এটা বার্ষিকী বা অ্যানুইটি হবে না। ঠিক আছে, কিন্তু প্রশ্ন হইল এটা যে বার্ষিকী অ্যানুইটি হবে না,
what are the reasons or what is the reasons behind this, that is it's not a annuity. For what reason, কিসের জন্য? সিয়াম লিখেছে, হ্যাঁ হাবিবুল্লাহ লিখেছে বছর সমান না। সিয়াম লিখেছে না, তৃতীয় বছরেরটা দেওয়া নাই। আরও কয়েকজন একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতেছি। সিয়াম লিখেছে যে স্যার এটা অ্যানুইটি হবে না, কারণ তৃতীয় বছরেরটা দেওয়া নাই, মানে এখানে একটা বছর গ্যাপ পড়েছে। ঐশী জান্নাত লিখেছে হবে না কজ বছর সমান না, রাইট। ঐশীর উত্তর সঠিক, খান ফারদিনের উত্তর সঠিক, তর্নার উত্তর সঠিক, হ্যাঁ প্রত্যয়, রাইট, প্রত্যয়ের উত্তর সঠিক, নিমফিয়া আফরিন তর্নার উত্তর সঠিক, হাবিবুল্লাহর উত্তর সঠিক, রাইট। You are too much brilliant students, and I take pride in you because you have too much brilliance and you are showing your brilliance in the comment section, right my students? বিথিও লিখেছে সমান, রাইট। এখানে বার্ষিকী হওয়ার জন্য দুইটা শর্ত ছিল, একটা হলো টাকার পরিমাণটা সমান হতে হবে, অর্থাৎ তোমার টাকার পরিমাণটা সমান হতে হবে। এখানে আমাদের টাকার পরিমাণটা সমান ঠিকই আছে, বাট বার্ষিকীর যে আদার কন্ডিশন সেটা এখানে ফুলফিল হয়নি, কারণ এখানে বছর দেখো, প্রথম 1 বছরের পরে 2 বছর, তার মানে এখানে 1 বছর গ্যাপ, পরে আবার 2-এর পর 4, এখানে কিন্তু 2 বছর গ্যাপ হয়ে গেল, পরে আবার এখানে 2 বছর গ্যাপ হয়ে গেল। প্রথমে 1 বছর গ্যাপ হয়েছে, পরে 2 বছর গ্যাপ হয়েছে, পরে 2 বছর গ্যাপ হয়েছে। সিয়াম যে উত্তরটা দিয়েছিল যেখানে তৃতীয় বছরটা অ্যাবসেন্ট, অ্যাট দ্য সেম টাইম এখানে পঞ্চম বছরটাও অ্যাবসেন্ট, রাইট। এই কারণে এটা আসলে বার্ষিকী আমরা বলবো না। বার্ষিকী হওয়ার জন্য দুইটা শর্ত, এক এখানে টাইমটা নির্দিষ্ট হতে হবে, অর্থাৎ বছরের ব্যবধানটা সমান হতে হবে, অ্যাট দ্য সেম টাইম এখানে টাকার পরিমাণটা সমান হতে হবে। তাহলে বার্ষিকীর সংজ্ঞাটা যদি আমরা জানতে চাই বা বলতে চাই বা ব্যাখ্যা দিতে চাই, তাহলে কিভাবে বলবো? নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বলে। এখানে সময়টা সমান নাই, টাইম গ্যাপটা সেম না, বাট অ্যামাউন্ট অফ মানি ইজ সেম। আমাদের দুইটা কন্ডিশন এখানে ফিল আপ হয় নাই, তাই এটা বার্ষিকী হবে না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে বার্ষিকী জিনিসটা কি, এবং এই যে বার্ষিকীটা কিভাবে হবে বা কি কারণে হবে না সেটা আসলে আমরা বুঝতে পারলাম। এখন পরীক্ষার হলে আসলে কিন্তু আমরা এত প্যারা নিতে পারবো না। পরীক্ষার হলে আমরা এত প্যারা যদি নেই তাহলে আমাদের পরীক্ষাটা প্যারাময় হয়ে যাবে, এবং প্যারার কারণে আমরা আসলে ভালো লিখতে পারবো না। এই কারণে আমরা সহজ কিছু জিনিস শিখব, যে কোন কোন কথা থাকলে এটা বার্ষিকী হবে, এটা আমরা শিখে নেওয়ার চেষ্টা করব, রাইট। শিক্ষার্থী বন্ধুরা এখানে এই যে সমান টাকা, বার্ষিকীর ক্ষেত্রে এই যে সমান টাকা, এই সমান টাকাটাকে বলা হয় কিস্তি। শিক্ষার্থী বন্ধুরা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। বার্ষিকীর ক্ষেত্রে এই যে সমান যে টাকাটা, ইচ অ্যান্ড এভরি ইয়ার ইউ মে ডিপোজিট সেম অ্যামাউন্ট অফ মানি, or you may get same amount of money as a pension, or you withdraw same amount of money from your bank or for any project. This same amount of money is called payment, installment, কিস্তি। কিস্তিকে বলা হয় কি? ইনস্টলমেন্ট। আমরা ইনস্টলমেন্ট শব্দটা কিন্তু অনেকেই শুনেছি শিক্ষার্থী বন্ধুরা, যারা ফ্রিজ কিনতে যায় বা এসি কিনতে যায় বলে যে ইনস্টলমেন্টে টাকা দেন। ধরো তুমি একটা মোবাইল কিনেছো, একটা মোবাইল 1 লাখ টাকা, কিন্তু ইফ ইউ ডোন্ট হ্যাভ এনাফ মানি টু বাই দ্য মোবাইল, টাকা 1 লাখ টাকা দিয়ে তুমি অ্যাট দ্য সেম টাইম মোবাইলটা কেনার মতো এনাফ মানি তোমার নাই, তো ওরা তোমাকে অফার দিয়েছে, আচ্ছা ঠিক আছে আপনি একটা ডাউন পেমেন্ট করেন, মানে একটা লামসাম মানি দেন, আর বাকি টাকাটা আপনি কিস্তিতে দেন, ইনস্টলমেন্টে দেন। আমার মনে আছে আমাদের বাসায় একটা ফ্রিজ কেনা হয়েছিল 1989 বা 90-এর দিকে, আমার জন্মের কিছু সময় পরেই। আমার বাবা বলেছিল যে ওই সময় সিঙ্গারের একটা ফ্রিজ কেনা হয়েছিল, ওইটা কিস্তিতে দেওয়া হয়েছিল। কিস্তি মানে সমান টাকা, সমান টাকাকে বলা হয় কিস্তি বা ইনস্টলমেন্ট। তাহলে আমরা পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নে এই কথাটা যদি থাকে কোথাও, কিস্তি, কিস্তি থাকা মানেই হলো বার্ষিকী।
তো কিস্তি যদি থাকে তাহলে বুঝতে হবে এখানে আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো আমাদের বার্ষিকীর ফর্মুলা। অথবা তোমাকে এরকম বলবে এত টাকা করে, এই শব্দটাও বা এই বাক্যটাও যদি আমাদের উদ্দীপকে থাকে, এত টাকা করে, এত টাকা করে, এটাও যদি আমাদের উদ্দীপকে থাকে তাহলে আমরা বুঝতে পারবো এইটা কিস্তি। হ্যাঁ, আমাদের সাথে অনেকে উত্তর দিয়েছে, খান ফারদিন, অনেকে আমাদের সাথে জয়েন করেছে। আর নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ জয়েন্ট টুডেস ক্লাস। আই এম ওয়েলকামিং ইউ হু হ্যাভ অলরেডি জয়েন্ট অ্যান্ড শেয়ার মাই ক্লাস ইন ইউর ডিফারেন্ট মেসেঞ্জার গ্রুপ অ্যান্ড ফেসবুক ওয়াল, অ্যান্ড দিস ক্লাস ইজ টু মাচ ইম্পর্টেন্ট ফর ইউ বিকজ আমাদের সামনে পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর, রাইট? তাহলে কিস্তি যদি থাকে বা এত টাকা করে যদি থাকে বা সমান টাকার যদি কথা বলে, ঠিক আছে, এই কথাগুলো যদি থাকে, অথবা যদি বলে প্রতি বছরই টাকা রাখতেছে অথবা প্রতি মাসে টাকা রাখতেছে, এরকম যদি কথা থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমাদের অ্যানুইটি বা বার্ষিকীর ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার বিশ্বাস যে এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বার্ষিকীর কাহিনী। এখন আসো, বার্ষিকী কয় রকম হয়? বার্ষিকী সাধারণত, আমি মাঝখানে দাঁড়াই তাহলে বুঝতে সুবিধা হবে। বার্ষিকী সাধারণত দুই রকম হয়। আমার ডান পাশে হলো সাধারণ বার্ষিকী আর আমার বাম পাশে হলো বকেয়া বা অগ্রিম বার্ষিকী। তাহলে বার্ষিকী সাধারণত দুই রকম হয়। কি কি? একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা বকেয়া বার্ষিকী। তাহলে বার্ষিকী দুই ধরনের হয়, একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা হলো বকেয়া বার্ষিকী। আমি একটু বড় করে লিখবো তাই একটু মুছে নিচ্ছি। তো তোমরা আমার সাথে কি উত্তর দিতে পারবে যে সাধারণ বার্ষিকী কখন হয়, বকেয়া বার্ষিকী কখন হয়? আমি জানি যে এটা অনেকে পারবে না, অনেকে হয়তো পারবে, কারণ যারা এসএসসিতে বিজনেস স্টাডিজ থেকে এসেছে, অর্থাৎ এসএসসিতে যারা কমার্সে ছিল আর তারা এইটার অ্যান্সার দিতে পারবে। তো তারা অ্যান্সার দাও, আমি লেখা শুরু করি। বার্ষিকীর ক্ষেত্রে সাধারণ বার্ষিকী কখন হবে সূত্রটা, আর বকেয়া বার্ষিকী কখন হবে। দেখি তোমরা একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি এই ফাঁকে বার্ষিকীর সূত্রগুলো একটু লিখে ফেলি। বার্ষিকী হলো দুই ধরনের, শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিকী হলো দুই ধরনের। একটা হলো সাধারণ বার্ষিকী, একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা হলো বকেয়া বা, তোমরা ঝটপট একটু উত্তর দাও যে কখন কোনটা হবে। আমি তো অবশ্যই বুঝাই দেব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা হলো বকেয়া বার্ষিকী। আমরা উভয় ক্ষেত্রেই একটা হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব আর একটা হলো বর্তমান মূল্য নির্ণয় করব। এক্ষেত্রেও একটা নির্ণয় করব আমরা ভবিষ্যৎ মূল্য আর একটা নির্ণয় করব আমাদের বর্তমান মূল্য, কারণ এই অধ্যায়ে আমরা এই বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্যই কিন্তু নির্ণয় করতেছি, রাইট? বিথি লিখেছে স্যার আমি সায়েন্সে ছিলাম সো পারবো না, রাইট? তোমার না পারারই কথা, কারণ যারা সায়েন্স থেকে এসেছে তারা এটা পারবে না। সময় আপনি বিথায় অনেকেই খান ফারদিন উত্তর দিয়েছে সাধারণ বা অগ্রিম বার্ষিকী। কিস্তি অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করছো। তো আমি এখন এটা একটু এই পাশে সরাই দিই, বোধহয় তোমরা দেখতে পাচ্ছ না, একটু এই পাশে সরাই দিই, হালকা একটু সরাই দিলাম। তাহলে আমরা এখন দুটো বার্ষিকীর কখন কোন বার্ষিকীটা ব্যবহার করব এইটা এখন আমরা দেখব। হ্যাঁ, হাবিবুল্লাহ হাবিব উত্তর সঠিক দিয়েছে। শুরুতে বলা থাকলে বকেয়া বার্ষিকী হবে। অর্পিতা দাসও উত্তর সঠিক দিয়েছে। শুরুতে থাকলে সাধারণ, শেষে থাক না, অর্পিতার উত্তরটা ভুল, হাবিবের উত্তর সঠিক। শুরুতে বলা থাকলে সাধারণ বার্ষিকী, বকেয়া বার্ষিকী। সিয়ামের উত্তর শেষে থাকলে সাধারণ বার্ষিকী। ফিরোজা লিখেছে কিস্তি যদি শেষে থাকে তাহলে সাধারণ বার্ষিকী, কিস্তি যদি শুরুতে থাকে বকেয়া বার্ষিকী, রাইট, উত্তর সঠিক।
জেবা লিখেছে অগ্রিম বার্ষিকী বছরের শুরুতে হয়, রাইট। অনেকেই উত্তর সঠিক দিয়েছো এবং ঠিকভাবে দিয়েছো, রাইট। শিক্ষার্থী বন্ধুরা, এইটা বোঝার জন্য সহজ একটা টেকনিক আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, আশা করি এই টেকনিকটা তোমরা ঠিকভাবে মনে রাখবে। বার্ষিকীর ক্ষেত্রে আমাদের কিন্তু সমান যে টাকাটা, সেই টাকাটাকে আমরা বলছি কিস্তি। বার্ষিকীর ক্ষেত্রে যে সমান যে টাকা থাকবে সেই টাকাটাকে আমরা বলছি কিস্তি। তো এই কিস্তিটা যদি বছরের শেষে হয় তাহলে হবে সাধারণ বার্ষিকী, আর এই কিস্তিটা যদি বছরের শুরুতে হয় তাহলে বকেয়া বা অগ্রিম বার্ষিকী হবে। এখন পরীক্ষার হলে কিন্তু তোমাদের এটা মনে থাকবে না, আমি জানি তোমরা ভুলে যাবে। আবারও বলতেছি, কিস্তি যদি বছরের শেষে থাকে, কিস্তি যদি বছরের শেষে থাকে সেটা হবে সাধারণ বার্ষিকী, আর কিস্তি যদি বছরের শুরুতে থাকে তাহলে সেটা বকেয়া বা অগ্রিম বার্ষিকী। ঠিক আছে বন্ধুরা, এখন পরীক্ষার হলে কিন্তু তোমাদের এটা মনে থাকবে না, স্যার যেন কি বলছিল, শুরুতে থাকলে যেন কি, শেষে থাকলে কি, গুবলেট হয়ে যাবে। পরীক্ষার হলে আমরা একটু কনফিউজড হয়ে যাব। তো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি সহজ হিসাব বলি। আমরা যারা মুসলমান আমরা অনেকে মিলাদ পড়ি, তাই না? রাইট। আচ্ছা, মিলাদ শেষে আমাদের কি দেয় বলো তো? আমরা উত্তর দেওয়া দরকার নেই, জাস্ট বলো মিলাদ শেষে কি দেয়। মিলাদ শেষে আমাদেরকে তবারক দেয়। আচ্ছা, তুমি যদি মিলাদে অংশগ্রহণ করার আগেই বলো আমাকে তবারক দেন, তাহলে কি দিবে? মোটেও না, দিবে না। তার মানে মিলাদ দেওয়ার সাধারণ নিয়ম হলো শেষে। মিলাদ দেওয়ার সাধারণ নিয়ম হলো শেষে। মিলাদে যে তবারক সেই তবারক পাওয়ার সাধারণ নিয়ম হলো শেষে। তাহলে মনে রাখো, তুমি মিলাদ পড়তে যখন যাও, মিলাদে তবারক পাওয়ার সাধারণ নিয়ম হলো শেষে। তার মানে কিস্তিটা যদি শেষে থাকে তখন হবে সাধারণ বার্ষিকী। আমি আবারও অন্য একটা উদাহরণ দিচ্ছি। ধরো তুমি আজকে একটা প্রতিষ্ঠানে জয়েন করলা চাকরিতে। তো চাকরিতে জয়েন করার সাথে সাথে বেতন দেয় না মাস শেষে বেতন দেয়? সাধারণ নিয়ম কোনটা? চাকরিতে তুমি জয়েন করেছো, তুমি কি জয়েন করার সাথে সাথেই বেতন পাবা? কসমিন কালেও না, তুমি জয়েন করার সাথে সাথে পাবে না। তুমি পাবে কখন? মাস শেষে বা একটা নির্দিষ্ট সময়ের শেষে। তার মানে চাকরিতে বেতন পাওয়ার সাধারণ নিয়ম হলো শেষে। চাকরিতে বেতন পাওয়ার সাধারণ নিয়ম হলো শেষে। তার মানে আমরা কি বুঝলাম? কিস্তিটা যদি বছরের শেষে থাকে, মাসের শেষে থাকে, একটা নির্দিষ্ট সময়ের শেষে যদি থাকে তখন সেটা হবে সাধারণ বার্ষিকী। আর যদি কিস্তি বলে মাসের শুরুতে, বছরের শুরুতে, পহেলা জানুয়ারি মানে শুরুতে যদি বলে, তখন সেটা হবে অ্যাডভান্স, অগ্রিম অ্যানুইটি। ঠিক আছে, অ্যানুইটি ডিউ, অগ্রিম বা বকেয়া বার্ষিকী, যখন কিস্তিটা শুরু বলবে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি। আচ্ছা, কিস্তিটা শেষে থাকলে আমরা বুঝলাম সাধারণ বার্ষিকী, আর কিস্তিটা শুরুতে থাকলে আমরা বুঝলাম বকেয়া বার্ষিকী। বাট কিস্তি শুরু বা শেষ কিছুই যদি না বলে তখন কোন বার্ষিকী হবে? একটু ঝটপট উত্তর দাও। কিস্তি যদি শুরু বা শেষ কিছুই যদি না বলে তখন কোন বার্ষিকী হবে? অনেকেই আমাদের সাথে আজকে জয়েন করেছে এবং অনেকেই সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আমার খুব ভালো স্টুডেন্টগুলোই আজকে আমি পেয়েছি। আচ্ছা, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। কিস্তি যদি শুরু শেষ কিছুই বললো না, উদ্দীপকে তোমার কিস্তির টাকাটা দেওয়া আছে সমান যে টাকাটা, ধরো রহিম সাহেব আগামী 5 বছর প্রতি বছর 2000 টাকা করে ব্যাংকে জমা রাখবে, কিন্তু বলে নাই যে আগামী 5 বছর প্রতি বছরের শেষে 2000 টাকা করে জমা দেবে, এইটাও বলে নাই। আবার এইটাও বলে নাই যে আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে 2000 টাকা করে জমা দেবে, এটা কিচ্ছু বলে নাই। শুরু বা শেষ না থাকলে কি হবে? রাইট, সাকিবার উত্তর সঠিক। বিথি তোমাকে ধন্যবাদ। জেবা বলছে মিশ্র বার্ষিকী। জেবা, মিশ্র বার্ষিকীর নামে আজ পর্যন্ত কোনো বার্ষিকী আমি আমার লাইফে পাইনি, হয়তো তুমি পেয়েছো কিনা আমি জানি না। খান ফারদিনের উত্তর সঠিক, হাবিবুল্লাহর উত্তর সঠিক, সাধারণ বার্ষিকী, রাইট। কিস্তি শুরু বা শেষ যদি, প্রত্যয়ের উত্তর সঠিক। অনেকেই আমাদের সাথে আজকে উত্তর দেওয়ার চেষ্টা করেছো, বিথির উত্তর সঠিক। কিস্তি যদি শুরু বা শেষ কিছুই না বলে তখন আমরা এটা সাধারণ বার্ষিকীতে করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সূত্র শিখব। খুবই অ্যাটেন্টিভলি সূত্রটা শেখার চেষ্টা করো। আমাদের
এখানে হয় ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে অথবা বর্তমান মূল্য। আমাদের কিন্তু দুইটা বার্ষিকী, একটা হলো সাধারণ বার্ষিকী আর একটা হলো বকেয়া বার্ষিকী। এখানে কিন্তু চার রকম সূত্র আছে। কয় রকম সূত্র? 4 রকম। একটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য, বকেয়া বা অগ্রিম বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, বকেয়া বা অগ্রিম বার্ষিকীর বর্তমান মূল্য। কিন্তু আমরা 4টা সূত্র পড়ব না, শিখব না। আমরা একটা সূত্র শিখব এবং একের ভিতরে 4 মেরে দেব, অর্থাৎ একটা সূত্র দিয়ে আমরা 4টা সূত্রকে ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। বার্ষিকীর সূত্রে প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হলো কিস্তির মান। বার্ষিকীর সূত্র যেটাই হোক, প্রথমেই আমাদের যেটা আসবে সেটা হলো কিস্তি। সমান টাকায় বলা হয় কিস্তি। আর কিস্তিকে পিএমটি দ্বারা প্রকাশ করা যায়, কিস্তিকে এ দ্বারা প্রকাশ করা যায়, আর দ্বারা প্রকাশ করা যায়, সি দ্বারা প্রকাশ করা যায়। তুমি যা দ্বারাই প্রকাশ করো কিনা, তুমি এ লিখতে পারো, তুমি সি লিখতে পারো, আর এক্স ওয়াই জেড যাই লেখো, বাট এটা মানে হলো কিস্তি, এটা মনে রাখতে হবে। আমি এখানে পিএমটি দ্বারা প্রকাশ করলাম, তার মানে সূত্র যেটাই হোক প্রথমেই আমাদের বার্ষিকীর ক্ষেত্রে যেটা আসবে সেটা হলো পিএমটি বা কিস্তির মান। এখন আসুন ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। আমরা বলছিলাম, তোমাদের কি মনে আছে, ভবিষ্যতের মূল্যের ক্ষেত্রে মোটু আগে আসে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটু আগে আসে, মানে বড়টা আগে আসে। তোমাদের মনে আছে আশা করি, 1 + i⁻n-1 / i। এই যে আমি সূত্রটা লিখলাম, এই সূত্রটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। আর এখন আমি যে সূত্রটা লিখব, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখন আমি যে সূত্রটা লিখতেছি, এটা হলো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো করে বুঝতে পারতেছ। কারো কোথায় কোনো প্রবলেম হলে জাস্ট আমাকে একটু কমেন্টসে জানাবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, সাধারণ বার্ষিকীর এটা হলো ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র। প্রথমেই আসবে পিএমটি। পিএমটি মানে হলো কিস্তি। 1 + i⁻n-1 / i। এই 1 + i⁻n এই অংশটা আমরা এর আগেও ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে দেখেছিলাম। বর্তমান মূল্যের ক্ষেত্রে সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য সূত্রে প্রথমেই আসবে পিএমটি। পিএমটি মানে হলো কিস্তি। 1 + i⁻n, উপরে পাওয়ার আছে -n / i, এবং এই অংশটা 1 + i⁻n এই অংশটা বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছি, এককালীন এবং মিশ্র নগদ প্রবাহ করার ক্ষেত্রে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এই যে দুইটা সূত্র আমরা লিখলাম, এই দুইটা সূত্রের মধ্যে কোথায় পার্থক্য জানো? খেয়াল করো, এখানে এই অংশটা পরে আসছে আর এখানে এই অংশটা আগে আসছে। একটু ভালো করে দেখো তো, এখানে এই মোটা অংশটা আগে আসছে। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটা অংশটা আগে আসছে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে চিকন অংশটা আগে আসছে। আমি এই অংশটাকে যদি বলি মোটু, এটার আমি নাম দিলাম কি? মোটু। আর এটার আমি নাম দিলাম পাতলু। মজা করে আসলে আমি পড়ানোর চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। এই প্রথম অংশটাকে আমরা দিলাম মোটু, আর পরের অংশটাকে আমরা দিলাম পাতলু। তার মানে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটু আগে আসছে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে কি হয়েছে? পাতলু আগে আসছে। তার মানে আমরা কিন্তু এর আগেও জানতাম বা জেনেছি যে ভবিষ্যতের ক্ষেত্রে মোটু আগে আসে। ভবিষ্যৎ মানেই বড়, ভবিষ্যৎ মানেই মোটু, আর বর্তমান মানে পাতলু। আমরা সবাই আজকে পাতলু আছি, কিন্তু ভবিষ্যতে মোটু হয়ে যাব, রাইট? তার মানে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে মোটা অংশটা আগে আসবে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে আসবে। এখন তোমরা একটু কমেন্টসে জানাও যে এই জিনিসটা কে কে বুঝতে পেরেছ? হ্যাঁ, অনেকেই কমেন্টসে জানাইতেছো যে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। অনেকেই কমেন্টসে জানাই। এটা একটু বলো তো, এটা একটু দেখি এই জিনিসটা কার কার মজার লাগছে, একটু কমেন্টসে জানাও তো। এই দুইটা সূত্র মনে রাখার জন্য, এই যে মোটু, এটা কি, এটা জিঙ্গল আছে না, মোটু আর পাতলু কি জোরি জোরি জোরি, ওই আমি কার্টুনের কিছু অংশ এখানে নিয়ে আসছি। তোমরা বলো কার কার মজা লাগছে। হ্যাঁ, অনেকেই কমেন্টস করতেছো, রাইট, অনেকেই বুঝতে পেরেছো।
অপু সূত্রধর মাত্র বোধহয় জয়েন করেছে, অপুকে একটু আগে পাই নাই আমরা। যাই হোক, অপু আমাদের সাথে থেকো। তাহলে বলো কে কে এটা বুঝতে পেরেছো, মোটু এবং পাতলুর কাহিনী কে কে বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছো। তার মানে এখান থেকে আমি কি জানলাম, আমরা কি জানলাম যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এই মোটা অংশটা আগে আসবে, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে পাতলু আগে আসবে। প্রত্যয় লিখেছে, স্যার আমার মজা লাগছে, ধন্যবাদ প্রত্যয়। আন্নি লিখেছে বুঝেছি, হাবিবুল্লাহ লিখেছে মজা লাগছে, ধন্যবাদ। বিথি লিখেছে বুঝতে পেরেছি, আলবিয়া রহমান লিখেছে বুঝতে পেরেছি, ধন্যবাদ তোমাদেরকে। তাসনিম জেরিন রোল নাম্বার লিখেছে, তাসনিম বোধহয় মাত্র জয়েন করেছে। সুমাইয়া লিখেছে, সুমাইয়া আফরিন বিথি, হুম স্যার ভালো লাগছে, ধন্যবাদ। নীরব লিখেছে বুঝতে পারছি, থামস আপ, ধন্যবাদ তোমাকে। অনেকেই লিখেছে বুঝতে পেরেছি। আচ্ছা রাইট, তাহলে আমি মোটু পাতলুকে এখন সরাই দিই, এখন আর মোটু পাতলু আমার দরকার নাই, এখন মোটু পাতলুকে আমি একটু সরাই দেই। শিক্ষার্থী বন্ধুরা, সূত্র বোঝা দরকার আগে, দেন অঙ্ক করা। তুমি যদি সূত্রই না বোঝো তাহলে কিন্তু তুমি অঙ্ক করতে পারবে না। তার মানে এই সূত্র বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সূত্র বুঝলে কিন্তু তুমি সূত্রটাকে ব্যবহার করতে পারবে। এখন দেখো, খুব পানির মতো বাকি সূত্র দুইটা আমি লিখে ফেলবো। আমরা এখানে যে সূত্রটা লিখেছি এটা হলো সাধারণ বার্ষিকীর সূত্র। প্রথমটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, আর পরেরটা হলো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র। ওকে রাইট। এবং সাধারণ বার্ষিকী কখন হবে? যখন কিস্তিটা বছরের বা মাসের শেষে থাকবে। এখন আমরা শিখব কোনটা? বকেয়া বা অগ্রিম বার্ষিকের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্যর সূত্র। আমি আগেরটাই লিখলাম, তোমরা দেখো 1 + i⁻n-1 ডিভাইড বাই আই। দেখো এখানে যেটা লেখা আছে, সেম জিনিসটা কিন্তু আমি এখানে লিখেছি। আবার বর্তমান মূল্যের ক্ষেত্রে সেই সেম জিনিস, পাতলু আগে আসবে, সেম জিনিসটাই কিন্তু আমি লিখেছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোঝার চেষ্টা করো। এখানে যেই জিনিসটা আছে দেখো, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য আর বকেয়া বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য সেম সূত্র, কিন্তু দুইটা আমি কিন্তু সেম লিখেছি। আবার সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য এবং বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্য, এই সূত্র এবং এই সূত্র, দুইটা সূত্র কিন্তু এখানে কি সেম, কিন্তু এই দুইটা সূত্র কিন্তু সেম হবে না, একটু পার্থক্য আছে এখানে। কিন্তু এটা কোন বার্ষিকী? এই যে সূত্রটা লিখলাম এটা কোন বার্ষিকী? এটা হলো বকেয়া বার্ষিকী। আচ্ছা, বকেয়া শব্দটা কি ভালো না একটু ঝামেলা? তোমরা একটু কমেন্টসে জানাও তো, বকেয়া জিনিসটা কি ভালো লাগে না ঝামেলা লাগে? ধরো তোমার 3 মাসের বেতন বকেয়া আছে, এটা কি ভালো লাগার বিষয় না একটু ঝামেলা লাগার বিষয়? বা তোমাদের বাসা ভাড়া 2 মাস বকেয়া আছে, এটা কি ভালো লাগে না ঝামেলা লাগে? বকেয়া শব্দটা দিয়ে কি বোঝায়? একটু ঝামেলা ঝামেলা মনে হয় কিনা? হ্যাঁ, অনেকেই কমেন্টসে জানাচ্ছে জি স্যার ঝামেলা। হ্যাঁ, বকেয়া শব্দ মানি একটা ঝামেলা, বকেয়া শব্দটার মানি একটা ঝামেলা। তার মানে এই বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে সূত্র যা আছে তাই থাকবে, শুধু একটা বাড়তি ঝামেলা আসবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কিন্তু বাড়তি একটা কিনে আসছি, এই যে এটা কিন্তু, এই অংশটা হলো কি, এই অংশটা হলো বাড়তি একটা ঝামেলা। বকেয়া বার্ষিকীর ক্ষেত্রে যা আছে তাই থাকবে, শুধু আমরা কি করলাম, বাড়তি একটা ঝামেলা নিয়ে আসলাম। নাহিদ লিখেছে ঝামেলা, সিয়াম লিখেছে ঝামেলা, ফারদিন লিখেছে ঝামেলা, হৃদয় লিখেছে ঝামেলা। আরে আজকে তো বাবা তোমার দরবারে সব ঝামেলার মেলা, সবাই ঝামেলা লিখেছে না? আজকে ঝামেলা হইতেছে, তাই না? ঝুট ঝামেলা, আজকে ঝামেলা। যাই হোক, ঝামেলা ভালো, আমাদের আজকে অঙ্কে ঝামেলা জিনিসটা ভালো। তার মানে এই বকেয়া বা অগ্রিম বার্ষিকীর ক্ষেত্রে সূত্র যা আছে দেখো, সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য আর বকেয়া বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য সেম, শুধু বকেয়ার কারণে এখানে একটা ঝামেলা আসছে। আবার এখানে সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্য আর বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্য সবই সেম, শুধু একটা কি আসছে, বাড়তি ঝামেলা আসছে। রাইট। তার মানে আমরা বুঝতে পেরেছি যে কখন কোন সূত্রটা হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু যদি খেয়াল করো, আমরা কিন্তু এখনই অঙ্কে চলে যাব, গাণিতিক সমস্যা সমাধান করায় চলে যাব। এখন এই যে সূত্র আমরা যেটা লেখলাম, এই সূত্রে একটু চেঞ্জ হইতে পারে। কখন চেঞ্জ হইতে পারে? যখন মাসিক বলবে, ত্রৈমাসিক বলবে, অর্ধবার্ষিক বলবে, ষান্মাসিক বলবে, তখন কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম একটা কবিতা, দেখি তো এই কবিতাটা কে কে লিখতে পারে, কমেন্টসে দ্রুত জানাও। মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক থাকলে কি আসে? এক্সট্রা একটা কি যেন আসে এখানে, আয়ের সাথে যেন কে যেন আসে,
কে যেন আমি ভুলে গেছি কে যেন আসে, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, হ্যাঁ, এগুলো যদি থাকে তাহলে কে যেন নতুন একজন আসে, সে যেন কি হয় একটু দ্রুত জানাও। অনেকেই লিখেছে, হ্যাঁ, দ্রুত লেখো দ্রুত লেখো। এইটা যা আছে এখানে একটু চেঞ্জ হবে। কখন চেঞ্জ হবে? চেঞ্জটা কখন হবে? মাসিক, ত্রৈমাসিক যদি থাকে, অর্ধবার্ষিক, তখন থাকলে কি? রাইট, নাহিদ হাসান উত্তর সঠিক, আলবিয়ার উত্তর সঠিক। আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। জেবা ফারিহা, তোমাকে থ্যাঙ্কস জানাচ্ছি। আইয়ের নিচে এম থাকা চাই, সূত্র যা আছে তাই থাকবে, শুধু আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। আইয়ের নিচে এম থাকা চাই, এম এন চাচাতো ভাই। এই চাচাতো ভাই কখন আসবে? যখনই আমাদের বলবে ত্রৈমাসিক, অর্ধবার্ষিক, ষান্মাসিক, এই কথাগুলো যখন থাকবে, সূত্র যা আছে, এই সূত্র যা আছে সেম থাকবে, অবিকল থাকবে, শুধু কি আসবে? আইয়ের নিচে এম আসবে। যেমন যদি ত্রৈমাসিক বলে তাহলে এম হবে 4, অর্ধবার্ষিক বললে এম হবে 2, ষান্মাসিক বললেও অর্ধবার্ষিক মানে 2, দ্বিমাসিক বললে 6, তারপর যদি বলে মাসিক তাহলে 12, সাপ্তাহিক বললে 52, পাক্ষিক বললে 24, এরকম থাকবে। হ্যাঁ, অনেকে উত্তর সঠিক দিয়েছে। জিতেন সঠিক দিয়েছে, আন্নি সঠিক দিয়েছে, তাসনিম সঠিক দিয়েছে, বিতিশ সঠিক দিয়েছে, সাকিবা সঠিক দিয়েছে, সত্যের সন্ধানী, এটা চিনি না, খান ফারদিন, থ্যাংক ইউ বাবা তোমাকে। তোমাদের জন্যই তো আসলে আমি ভালো, তোমরা আছো বলেই তো আমি ভালো ক্লাস নেই। তোমরা যদি না থাকতা তাহলে কি আমি ভালো ক্লাস নিতে পারতাম? মোটেও না। মনে রাখবা, মৌচাকের দাম আছে মৌমাছির কারণে। যদি মৌমাছি না থাকতো মৌচাকের দাম থাকতো না। তোমরা হলে মৌমাছি, আমি হলাম মৌচাক। তোমরা আজকে সবাই আমাকে ঘিরে রাখছো আজকের অনলাইন ক্লাসে, এই জন্যই আজকে আমার দাম আছে। যদি তোমরা আজকে না থাকতা আমার দামও থাকতো না। রাইট, তাহলে আমরা সূত্রটা বুঝতে পেরেছি আশা করি। আমরা এখন একটা গাণিতিক সমস্যা করব, খুবই সংক্ষেপে গাণিতিক সমস্যা করব। তোমরা একটু পৃষ্ঠা নাম্বার চলে যাও, শিক্ষার্থী বন্ধুরা দ্রুত তোমরা পৃষ্ঠা নাম্বার চলে যাও। 249, পৃষ্ঠা নাম্বার 249, তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 249, উদাহরণ 25। তোমাদের বইয়ের পৃষ্ঠা নাম্বার 249, পৃষ্ঠা নাম্বার 249 পৃষ্ঠা, উদাহরণ 25। একটু দ্রুত চলে যাও তো। পৃষ্ঠা নাম্বার 249, পৃষ্ঠা নাম্বার 249, পৃষ্ঠা নাম্বার 249 চলে যাও, দ্রুত চলে যাও। আমরা কিন্তু এখন গাণিতিক সমস্যা সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা। পৃষ্ঠা নাম্বার 249, একটু দ্রুত চলে যাও। বইটা খোলো সবাই, একটু কাইন্ডলি বইটা বের করো শিক্ষার্থী বন্ধুরা। পৃষ্ঠা নাম্বার 249-এ চলে যাও। আমি সূত্রটা আগের ফরম্যাটে নিয়ে আসতেছি। হ্যাঁ, হয়ে গেল, আমাদের আগের ফরম্যাটে চলে আসছে সূত্রটা। রাইট, হ্যাঁ, পৃষ্ঠা নাম্বার 249, পৃষ্ঠা নাম্বার 249-এ আমরা আছি। উদাহরণ 27, না সরি, উদাহরণ কত? 25। হ্যাঁ, উদাহরণ 25, পৃষ্ঠা নাম্বার 249। মিস্টার পারভেজ একাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইটি লিখেছেন এবং আলিফ পাবলিকেশনকে এই বই প্রকাশনার দায়িত্ব দিয়েছেন। প্রকাশক তাকে দুটি প্রস্তাব দিল। প্রথম প্রস্তাব, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর শেষে যথাক্রমে প্রথম বছরে 2 লাখ দিবে, দ্বিতীয় বছর 3 লাখ দিবে, তৃতীয় বছর 4 লাখ দিবে, আর চতুর্থ বছর 3 লাখ টাকা দিবে। তাকে সেকেন্ড আরেকটা অফার দিয়েছে, আগামী 20 বছর প্রতি বছর 1,10,000 টাকা করে দেবে। দ্বিতীয় প্রস্তাবটা কি? আগামী 20 বছর প্রতি বছর 1,10,000 টাকা করে দিবে। তার মানে এখানে টাকাটা কি সমান? 1,10,000 টাকা করে দেবে। কয় বছর দেবে? 20 বছর। তাহলে 1,10,000, 1,10,000, 1,10,000, 1,10,000, এভাবে 20 বছর দেবে এবং প্রত্যেক বছরই দেবে। তার মানে এখানে দুটা কন্ডিশন ফিল আপ করে, অর্থাৎ সময়ের ব্যবধান সমান এবং টাকার পরিমাণটা সমান, এবং আমরা জানি নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে বার্ষিকী বলে। তার মানে দ্বিতীয় যে অফারটা দিয়েছে এই অফারটা বার্ষিকীর ফর্মুলায় চলে যাবে। এখন প্রশ্ন হলো কোন বার্ষিকী? এখানে আগামী 20 বছর প্রতি বছরের শুরুতে দেবে কিনা
বা প্রতি বছর শেষে দিবে কিনা কিছুই বলা নাই। আর আমরা জানি শুরু বা শেষ যেটাই হোক না বলা থাকলে সেটা সাধারণ বার্ষিক হবে। তার মানে এখানে যে সূত্রটা ব্যবহার আমরা করব সেটা হলো সাধারণ বার্ষিকী। আয়ের মান দেওয়া আছে 11%, আয়ের মান দেওয়া আছে 11%, দ্বিতীয় প্রস্তাবের বর্তমান মূল্য দেওয়া আছে। এখন আমরা প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্ন বলছে দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। আমাদের বলছে দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করো। তাহলে তোমরা একটু বলো এই গ নম্বর প্রশ্নটা সলভ করার জন্য, অর্থাৎ দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য বের করার জন্য আমরা আমাদের সামনে যে 4টা সূত্র আছে এই 4টা সূত্রের কোনটা ব্যবহার করব। আমি নাম্বারিং করলাম, এটাকে দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার, এটাকে দিলাম 3 নম্বর সূত্র, এটাকে দিলাম 4 নম্বর সূত্র। তোমরা একটু দ্রুত আমাকে কমেন্টসে জানাও যে পারভেজ সাহেব প্রকাশক থেকে যে দ্বিতীয় প্রস্তাবটা পেয়েছে আগামী 20 বছর প্রতি বছর 1,10,000 টাকা করে পাবে, এইটার যে আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে বলেছে, এখানে আমরা এই 4টা সূত্রের ভিতরে, এই যে 4টা সূত্র আছে এই 4টা সূত্রের ভিতরে কোন সূত্রটা ব্যবহার করব। আমি একটু কমেন্টসে দেখে আসি। হ্যাঁ, অনেকেই কমেন্টসে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। কোন সূত্রটা ব্যবহার করে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব? 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র নাকি 4 নম্বর সূত্র? দ্রুত একটু। হ্যাঁ, 1 নম্বর লিখেছো, ফিরোজা অদিতি লিখেছো 1 নম্বর সূত্র, সিয়াম লিখেছো 1 নম্বর সূত্র, অপু লিখেছো 1 নম্বর সূত্র, তর্ণা লিখেছো 1 নম্বর সূত্র, প্রত্যয় লিখেছো 1 নাম্বার, সবাই 1 নাম্বার, এখানে 2 নাম্বার কেউ নাই। বাবা তোমার দরবারেতে 1 নাম্বারের মেলা। আচ্ছা, অর্থাৎ আজকে সবাই 1 নাম্বারের দলে, রাইট। আমরা কেউ 2 নাম্বার না, আমরা সবাই 1 নাম্বার, রাইট। আমাদের এখানে যেই সূত্রটা আজকে আমরা ব্যবহার করব সেটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য সূত্র। এখানে তো বোঝাই যায় আমাদেরকে ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। তার মানে আমাদের এই সূত্রটা ব্যবহার করার কোনো চান্স নাই, কারণ এটা বর্তমান মূল্য, এইটা বাদ, আবার এখানেও এটা বর্তমান মূল্য, এইটাও বাদ। তার মানে 3 নম্বর এবং 4 নম্বর অটো বাদ হয়ে গেছে, কারণ বর্তমান মূল্য তো আমাকে বের করতে বলে নাই, আমাকে বলছে ভবিষ্যৎ মূল্য বের করতে। তাহলে এইটা বাদ, এইটা বাদ। আমাকে ভবিষ্যৎ মূল্যের 2টা সূত্র থাকলো, একটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য, একটা হলো বকেয়া বার্ষিকীর ভবিষ্যৎ মূল্য। আর আমাদেরকে এখানে শুরু বা শেষ কিস্তির ধারা কিছুই বলে নাই। তাহলে এখানে যে সূত্রটা আমরা ব্যবহার করব ডেফিনেটলি সেটা হলো সাধারণ বার্ষিকীর ভবিষ্যৎ মূল্যের মাধ্যমে আমরা এই গয়ের সমাধান করব, রাইট। তাহলে এখন সূত্রে আমরা মান বসাবো। এখানে আমাদের 1,10,000 হবে। আমি অঙ্কটা করাচ্ছি না, আমি কিন্তু অঙ্কটা করাবো না, কারণ অঙ্কটা তোমরা বাসায় ইজিলি করতে পারবা। এখানে পিএমটি 1,10,000, পিএমটি মানে হলো কিস্তির পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, পিএমটি মানে কি? কিস্তির পরিমাণ। সমান যে টাকা বার্ষিকীর ক্ষেত্রে, এই সমান টাকাকে আমরা বলি কি? কিস্তির পরিমাণ। আয়ের মান এখানে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে আয়ের মান আমাদেরকে দেওয়া আছে 11%, 11%কে আমরা লিখতে পারি 0.11। এরপর আমাদের এন মানে বছর, এখানে বছরও দেওয়া আছে 20। আমরা এটা সমাধান করতে পারবো, তাই আমি আর এটা করাচ্ছি না, কারণ এটা ইনশাল্লাহ তোমরা পারবে। তবে এখানে একটা বিষয় আমি একটু তোমাদেরকে ধরাই দিই, সেটা হলো অনেক সময় যেই ভুলটা তোমরা প্রায়শই করে থাকো, আশা করি যে এই ভুলটা আর করবে না, সেটা হলো যখন এই মানটা আমরা ক্যালকুলেটরে বের করব, যেমন আমি ক্যালকুলেটরে যদি এই মানটা বের করি, এই যে দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটু আমি ধরাই দিই। ক্যালকুলেটরে যখন আমরা এই অংশটার মান বের করব, এটাকে বলা হয় অ্যানুইটি ফ্যাক্টরের মান। এটা করার ক্ষেত্রে আমরা করব কি? উপরের অংশটা আগে বের করে পরে ভাগচিহ্ন দিয়ে আমরা আয়ের মান লিখে তারপর বের করব। না হলে তুমি যদি একসাথে সব মান বসাও তাহলে ভুল হয়ে যাবে। যেমন আমি এখানে করতেছি, দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 1 + 0.11, আয়ের মান হলো আমাদের 11। এরপর আমরা পাওয়ার চিহ্ন দেবো। আমরা জানি ক্যালকুলেটরে উল্টা ভি সেটা হলো আমাদের পাওয়ার চিহ্ন। আমরা এই যে পাওয়ার চিহ্নটাকে এখন দেব শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, পাওয়ার চিহ্ন দিয়ে আমরা কত দেব? 11। সরি 11 না, আমাদের বছর হলো 20। এই যে 20 দিলাম, দেওয়ার পর আমরা কি করব? -1 দেব। এই শুধু এই প্রথম অংশটা আমরা লেখার পর এখন আমরা সমান সমান চাপ দেব। চাপ দিয়ে এখন ভাগ আমরা কত লিখবো? নিচে কত আছে? 0.11। এই যে আমাদের মান বের হয়ে গেছে 64.20283। আমরা 5 ঘর পর্যন্ত নিতে পারলে বেস্ট,
4 ঘর পর্যন্ত তো অবশ্যই নিতে হবে, তবে যে ঘর পর্যন্ত তুমি নিবে এরপর 5 বা 5-এর বেশি থাকলে 1 যোগ করে দেবে। পরের বাকি কাজ তো আমরা পারি, এইটার সাথে PMT 1,10,000 গুণ দিয়ে আমরা রেজাল্ট বের করব। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা কি বললাম শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই মানটা একসাথে করে সমান সমান চাপ দেব না, তাহলে অঙ্ক আমাদের ভুল হবে। আগে প্রথম অংশটা লিখব, অ্যান্সার চাপ দিয়ে পরে সাথে সাথে ভাগ দিয়ে নিচের আয়ের মান লিখে পরে আমরা বের করব। আশা করি এটা তোমরা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা, খুবই সহজ সিস্টেম। আচ্ছা, এইটা গেল। এখন আমরা চলে আসি 26 নম্বর প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা 26 নাম্বার, পরের পেজে 26 নাম্বারে আমরা চলে আসি। 26 নাম্বারে আমরা চলে আসি শিক্ষার্থী বন্ধুরা, 26 নাম্বারে আমরা চলে আসি। 26 পৃষ্ঠা নাম্বার 250, 26 নাম্বারটা আমরা এখন দেখব। খেয়াল করো। আশরাফ সাহেব একজন সরকারি চাকুরিজীবী। তিনি 2017 সালে অবসর গ্রহণ করেন। তিনি আগামী 10 বছর পেনশন হিসাবে প্রতি বছর 20,000 টাকা করে পাবেন। আগামী 10 বছর প্রতি বছরই 20,000 টাকা পাবেন। তার মানে 20,000, 20,000, 20,000, 20,000 এভাবে আগামী 10 বছর। তাহলে এইটা কিস্তি, সমান টাকাকে আমরা কিস্তি বলি, এবং এটা বার্ষিকী। কোন বার্ষিকী? সাধারণ বার্ষিকী। কেন সাধারণ বার্ষিকী? কারণ এখানে শুরু শেষ কিছু বলে নাই। আচ্ছা, এখন আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা আমরা চলে যাই। উদ্দীপকে আশরাফ সাহেব আগামী 10 বছর 20,000 টাকা গ্রহণ করলে তার পেনশনের বর্তমান মূল্য কত হবে? তার মানে আমাদের পিভি নির্ণয় করতে হবে, বর্তমান মূল্য। আর এটা অবশ্যই বার্ষিকী হবে। কোন বার্ষিকী? সাধারণ বার্ষিকী। ঝটপট একটু উত্তর লিখে দাও কমেন্টসে। এখন আমরা কোন সূত্রটা ব্যবহার করে গয়ের সমাধান করব? আবারও বলতেছি, ঝটপট কমেন্টসে উত্তর দাও। এই 4টা সূত্রের ভিতরে 3, 4, 1, 2 কোন সূত্রটা ব্যবহার করে আমরা গয়ের সমাধান দেব? মানে হলো আমরা বর্তমান মূল্য নির্ণয় করব। আগামী 10 বছর যে 20,000 টাকা করে পাবেন তার সব টাকার আজকের মূল্য নির্ণয় করব। দ্রুত উত্তর দাও। হ্যাঁ, একজন লিখেছো আজান দিচ্ছে। আমিও জানি আজান দিচ্ছে। কেউ একজন উত্তর দিয়ে দাও তোমাদের ভিতর থেকে, তাহলে সবার পক্ষ থেকে উত্তর দেওয়া হয়ে যাবে। কারণ আমি ক্লাস বন্ধ করে উত্তর দেওয়াটা এটা একটু আমার জন্য বিব্রত হয়। তোমরা একজন উত্তর দিয়ে দাও। হ্যাঁ, আলবিয়া লিখেছো 2 নাম্বার, নাহিদ লিখেছো 2 নাম্বার, আরিশা লিখেছো, আশ্রিয়া আরবি আনি লিখেছো 2 নাম্বার। এখন সবাই তো 2 নাম্বার হয়ে গেছো। আসলে তোমরা 1 নাম্বার, রাইট। এখন আমরা 2 নাম্বার সূত্রটা ব্যবহার করব, কারণ এখানে আমাদের বর্তমান মূল্য বের করতে বলছে। তো এখানে যেহেতু বর্তমান মূল্য বের করতে বলছে, তার মানে এইটা আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, এইটাও আমাদের ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের ভবিষ্যৎ মূল্য বের করতে বলে না, আমাদের স্পষ্টভাবে বর্তমান মূল্য বের করতে বলছে। তাহলে একটা হলো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র দিয়ে আমরা এটা বের করতে পারি, অথবা বকেয়া বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র দিয়ে আমরা বের করতে পারি। বাট এখানে আমাদের সাধারণ বার্ষিকীর সূত্রটা ব্যবহার করতে হবে, অর্থাৎ 2 নম্বর সূত্রটা ব্যবহার করতে হবে। কেন করতে হবে? কারণ এখানে বার্ষিকী ক্ষেত্রে শুরু শেষ কিস্তির যদি কোনো স্পষ্টভাবে কিছু উল্লেখ না থাকে, তাহলে আমরা সাধারণ বার্ষিকী ব্যবহার করব। তাহলে সূত্রটা 2 নম্বর হবে। হ্যাঁ, অনেকে উত্তর দিয়েছো, অর্পিতা দাস, অনেকে। এখন আমি রিপ্লাই আর দিচ্ছি না। এখন কষ্ট করে তোমরা একটু কষ্ট করে চলে আসবে পৃষ্ঠা নাম্বার 252, উদাহরণ 28। পৃষ্ঠা নাম্বার 252, উদাহরণ 28 খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পৃষ্ঠা নাম্বার 252, উদাহরণ 28। একটু চলে আসো পৃষ্ঠা নাম্বার 252, উদাহরণ 28। আচ্ছা, আমি উদ্দীপকটা পড়তেছি, তোমরা ভালো করে খেয়াল করো। উদাহরণ 28, এটা যশোর বোর্ড 2017 সালে এসেছিল। যশোর বোর্ড 2017 সালে এসেছিল। জনাব সালাম জনতা ব্যাংক থেকে বার্ষিক 12% হার সুদে 5 লাখ টাকা ঋণ গ্রহণ করেন। জনাব সালাম ব্যাংক থেকে ঋণ নিয়েছে। কত টাকা ঋণ নিয়েছে? 5 লাখ টাকা। তাহলে ঋণটা কিন্তু নিয়েছে, তার মানে এটা বর্তমান মূল্য। জনাব সালাম ব্যাংক থেকে বার্ষিক 12% সুদের হারে 5 লাখ টাকা ঋণ নিয়েছে। ঋণ নিয়েছে মানে কি? তার কাছে ঋণের টাকা আছে, এটা বর্তমান মূল্য। আগামী 5 বছর প্রত্যেক বছর শেষে ঋণের কিস্তি পরিশোধ করবেন। আগামী 5 বছর প্রত্যেক বছরের শেষে, আগামী 5 বছর প্রত্যেক বছরের শেষে কিস্তিতে ঋণ পরিশোধ করবেন। তার মানে কিস্তি শব্দ এখানে আছে। আর আমরা জানি কিস্তি শব্দ যদি থাকে, এত টাকা করে যদি থাকে, আগামী এত বছর এত টাকা করে যদি থাকে, এটা বার্ষিকী হবে, রাইট। এটা 100% বার্ষিকী হবে। এবং কোন বার্ষিকী হবে? সাধারণ বার্ষিকী হবে। কেন? কারণ এখানে স্পষ্টভাবে বলেছে প্রত্যেক বছরের শেষে।
যদি কিস্তিটা হয় শেষে সেক্ষেত্রে হয় সাধারণ বার্ষিকী। তাহলে এখানে অঙ্ক সলভ করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হলো সাধারণ বার্ষিকী, রাইট। এখন চলে আসে গ নাম্বার প্রশ্নে, ঋণের কিস্তির পরিমাণ নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাকে বলেছে কিস্তির পরিমাণ নির্ণয় করো। এখানে আমাকে বর্তমান মূল্য বের করতে বলে নাই, ভবিষ্যৎ মূল্য বের করতে বলে না, আমাকে এখানে বলেছে পিএমটি মানে ঋণের কিস্তির পরিমাণ আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে এই যে 4টা সূত্র আছে, সূত্র 1, সূত্র 2, সূত্র 3, সূত্র 4, এখানে আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে যেহেতু ঋণ নিয়েছে, ঋণ নেওয়া মানে হলো আমার কাছে এখন টাকা আছে, তার মানে বর্তমান মূল্য। তার মানে এখানে এই ভবিষ্যৎ মূল্যের সূত্র এখানে লাগবেই না। কেন লাগবে না? কারণ তুমি ঋণ নিয়েছো, ঋণটা এখন তোমাকে পরিশোধ করতে হবে। আগে ঋণ নিয়েছো, তার মানে এখানে যে তোমার টাকাটা দেওয়া আছে 5 লাখ টাকা, এই 5 লাখ টাকা হলো বর্তমান মূল্য। তুমি ঋণ নিয়েছো, তার মানে তোমার কাছে টাকা আছে, আজকে তোমার কাছে টাকা আছে, এই 5 লাখ টাকা হলো বর্তমান মূল্য। এই টাকাটা তুমি পরিশোধ করবা। কিভাবে পরিশোধ করবা? আগামী 5 বছর, আগামী 5 বছর তুমি পরিশোধ করবে, প্রতি বছর শেষে পরিশোধ করবে, প্রতি বছর শেষে কিস্তিতে পরিশোধ করবে। তার মানে শেষে মানেই হলো এটা সাধারণ বার্ষিকী। তাহলে বর্তমান মূল্যের সূত্র এখানেও আছে, বর্তমান মূল্যের সূত্র এখানেও আছে, কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ এটা সাধারণ বার্ষিকী। তাহলে এখানে আমাকে যে সূত্রটা ব্যবহার করতে হবে সেটা হলো সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র। কিন্তু আমরা বর্তমান মূল্য বের করব না। সেক্ষেত্রে তোমরা ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু বর্তমান মূল্য বের করব না, কারণ বর্তমান মূল্য এখানে দেওয়া আছে। কত দেওয়া আছে? 5 লাখ টাকা এখানে দেওয়া আছে। আমাকে বের করতে হবে কিস্তির পরিমাণ কত। সেক্ষেত্রে তোমরা ভালো করে খেয়াল করো, আমাকে কিন্তু বর্তমান মূল্য বের করা আছে, বর্তমান মূল্য দেওয়া আছে, আমি ঋণ নিয়েছি 5 লাখ টাকা, আয়ের মান দেওয়া আছে, আয় কত দেওয়া আছে দেখো 12%, এরপর এন এর মান দেওয়া আছে 5। তাহলে আমরা কিন্তু সহজেই এই পিএমটির মানটা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? এইখানে একটা মান আসবে না, 1 - 1 প্লাস 0.12 টু দি পাওয়ার -5, নিচে আমরা যদি 0.12 দিয়ে ভাগ দিই তাহলে এখানে একটা মান বের হবে। এরপর কি করব? এই মানটাকে 5 লাখ দিয়ে যদি ভাগ দিই তাহলেই আমাদের পিএমটির মান বের হয়ে যাবে। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন বড় ঘ প্রশ্নটা আমরা দেখি। এখন আমরা একটু বড় ঘ প্রশ্নটা দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসটা কিন্তু এখনই শেষ করে দেব। বড় ঘয়ে কি বলছে? প্রত্যেক বছরের শুরুতে যদি কিস্তি প্রদান করে তাহলে কিস্তির পরিমাণে কি প্রভাব পড়বে? বড় ঘয়ে বলছে প্রত্যেক বছরের শুরুতে যদি কিস্তি প্রদান করে তাহলে কিস্তির উপর কি প্রভাব পড়বে। তার মানে গয়ে কিন্তু আমরা একটা কিস্তি বের করছি, এখন ঘয়ে আবার একটা কিস্তি বের করতে হবে, অর্থাৎ পিএমটির মান নির্ণয় করতে হবে। তবে আমরা এই সাধারণ বার্ষিকীর বর্তমান মূল্যের সূত্র এখন আর ব্যবহার করতে পারবো না। এই সূত্রটা কিন্তু এখন আর ব্যবহার করতে পারবো না। কেন? কারণ এখন বলছে কিস্তিটা যদি তুমি প্রতি বছরের শুরুতে করো, তার মানে শুরু মানেই হলো বকেয়া বার্ষিকী, তাহলে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? 4 নাম্বার সূত্র। এখানে আমাদের বর্তমান মূল্য দেওয়া আছে কত? 5 লাখ টাকা। পিএমটির মানটা আমাদের বের করতে হবে, এখানে একটা মান আমরা পাবো, আর এখানে আমাদের আয়ের মান কত ছিল? 12%। তার মানে এখানে আমরা একটা মান পাবো, এইটার মান পাবো, পরে এই দুইটাকে আমরা কি করব? এইটার নিচে ভাগ দিয়ে দেবো, তাহলেই আমাদের পিএমটির মান বের হবে। আমার বিশ্বাস যেটা খুবই সহজ একটা ম্যাথ, যেটা তোমরা আশা করি পারবে। এটা কঠিন কোনো বিষয় না, খুবই ইজিলি তোমরা এটা সমাধান করতে পারবে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটা আমার বিশ্বাস আছে। আমরা শেষ একটা ম্যাথ দেখব, এই ম্যাথটা দেখেই আমরা আজকে ইনশাল্লাহ ক্লাসটা শেষ করে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা একটু কমেন্টসে জানাও আজকের ক্লাস কার কাছে কেমন লেগেছে। তার আগে 244 পৃষ্ঠার 21 নাম্বার আমরা যদি একটু দেখি, 244 পৃষ্ঠার 21 নাম্বার আমরা একটু দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু চলে যাও পৃষ্ঠা নাম্বার 244, 21 নাম্বার। মিজান সাহেব তার একমাত্র ছেলেকে বিদেশে পড়াশোনা করতে পাঠাতে চান। 10 বছর পর মিজান সাহেবের প্রচুর অর্থের দরকার হবে, আজকে না 10 বছর পরে। তাই তিনি সঞ্চয়ের পরিকল্পনা করেন। এবিসি ব্যাংক তাকে 3টি প্রস্তাব দিয়েছে। প্রথম প্রস্তাব, তিনি প্রতি মাসের শুরুতে 7,000 টাকা করে, প্রতি মাসের শুরুতে 7,000 টাকা করে
এত টাকা করে 7,000 টাকা করে, তার মানে এটা কিস্তি আছে, এটা বার্ষিকই হবে। রাইট, কোন বার্ষিকই হবে? প্রতি মাসের শুরুতে, তার মানে শুরুতে থাকলে, কিস্তিটা শুরুতে থাকলে কি হয়? বকেয়া বা অগ্রিম বার্ষিকী। রাইট, প্রতি মাসের, মাস বলছে, আমরা জানি চক্রবৃদ্ধির সংখ্যা যখনই বছরে একাধিকবার হবে, মাস বলার মানে হলো 12 বার, তার মানে সূত্রটা একটু চেঞ্জ হবে, মানে আয়ের নিচে এম চলে আসবে। রাইট, সুদের হার জমা করবেন। দ্বিতীয় প্রস্তাব হলো প্রতি মাসের শেষে 9% করে 7,500 টাকা করে জমা করবেন, এবং তৃতীয় প্রস্তাব হলো এককালীন 3 লাখ টাকা রাখলে 10 বছর পর 9 লাখ টাকা পাবে। এখন ঘ নাম্বার প্রশ্নটা যদি দেখি, প্রথম প্রস্তাব থেকে মিজান সাহেব সর্বোচ্চ অর্থ পাবেন, ব্যাখ্যা করো। তার মানে আমরা এখন যদি সলিউশনটা দেখি, তোমাদের সামনে সলিউশনটা আছে, দেখো এখানে আমাদের দুইটা প্রস্তাব, অর্থাৎ প্রথম প্রস্তাব এবং দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য বের করছে। আমাদের বলেই দেওয়া আছে যে 10 বছর পর প্রথম প্রস্তাবে বেশি টাকা পাবে। কথাটা কি সত্য নাকি রং, মিথ্যা, এটা তোমাকে প্রমাণ করার জন্য প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, দ্বিতীয় প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য বের করতে হবে। আর এটা স্পষ্টভাবে বার্ষিকী, কারণ কিস্তি দেওয়া আছে। প্রথম প্রস্তাবের ক্ষেত্রে কিস্তি দেওয়া আছে 7,000 টাকা করে, সমান টাকা কিস্তি 7,000। দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে আমাকে কিস্তি দেওয়া আছে 7,500 টাকা করে, সমান টাকা কিস্তি 7,500। এবং প্রথমটা হবে সাধারণ, প্রথম প্রস্তাবের ক্ষেত্রে শুরুতে বলছে না, হ্যাঁ প্রথমটা হবে বকেয়া বার্ষিকী, প্রথমটার ক্ষেত্রে হবে বকেয়া বার্ষিকী, আর দ্বিতীয়টা বলছে প্রতি মাসের শেষে, তার মানে সেটা হবে সাধারণ বার্ষিকী। তার মানে সূত্র, প্রথম প্রস্তাবটার জন্য আমাকে কোন সূত্রটা ব্যবহার করতে হবে? এই 3 নম্বর সূত্র ব্যবহার করে আমরা প্রথম প্রস্তাবের ভবিষ্যৎ মূল্য বের করব। আর দ্বিতীয় প্রস্তাবের ক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্র ব্যবহার করে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব। তবে সূত্র আমাদের যা আছে তাই থাকবে, শুধু কি হবে? আয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। আয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। কেন চাচাতো ভাই? আসলে ওই যে বলছে প্রতি মাস ত্রৈমাসিক, মাসিক, দ্বিমাসিক, অর্ধমাসিক, ষান্মাসিক, পাক্ষিক, সাপ্তাহিক, এগুলো যদি থাকে, আয়ের নিচে এম থাকা চাই এম এন চাচাতো ভাই। তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি আমি আর ক্লাসে আজকে বকছক আলোচনা করব না। আমার বিশ্বাস যে আজকের ক্লাসটা তোমাদেরকে সবার কাছে অনেক 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 ভালো লেগেছে, কারণ তোমরা আজকে ছিলা, তাই আমার ক্লাসটা ভালো হয়েছে। তোমরা একটু কমেন্টসে জানাই দাও তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, এবং কোথাও যদি কোনো প্রবলেম হয় বা ক্লাসটা আরও সুন্দর করার দরকার, যদি কোনো সাজেশন থাকে সেটাও করতে পারো, আমি সেভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমাদের সবাইকে টার্ম 1 পরীক্ষায় একটা সুন্দর ভালো পরীক্ষা যাতে তোমরা দিতে পারো, সেই আহ্বান আমি জানাবো। আর তোমরা জানো যে আমাদের শিক্ষকগণ তোমাদের সাথে সব সময় যোগাযোগ করার চেষ্টা করছে। তোমরা কলেজের পেজে যে নোটিশগুলো দেওয়া হয়, নোটিশগুলো দেখবা, এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে এফ সেকশনের, ওখানে অযথা কোনো কথা কেউ বলবা না। প্রয়োজনীয় জিনিস শেয়ার করব, তথ্য শেয়ার করব। তো আমি অলরেডি ওখানে অনেকগুলো মেসেজ শেয়ার করেছি, সেগুলো তোমরা দেখবা। আর কলেজ পেজে নোটিশ দেওয়া আছে, আমাদের কাউন্সিলিং গ্রুপ আছে, যে কোন স্টুডেন্ট কোন শিক্ষকের সাথে কথা বলবে, 1 থেকে 29, 30 থেকে 49 এভাবে ভাগ করা আছে। তোমরা শিক্ষকের সাথে যোগাযোগ করবা কোনো প্রয়োজনে, অথবা আমি তো আসি ক্লাস টিচার হিসেবে, আমি সবসময় তোমাদের সাথে থাকার চেষ্টা করব। ভালো থাকবা, সুন্দর থাকবা এবং নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।